একটি মানুষ যে কি ভয়ঙ্কর নরখাদক হয়ে উঠতে পারে তারই জলজান্ত উদাহরণ হলো এই সিরিজটি। নমস্কার বন্ধুরা, আমি ডলি ফিল্মসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এরকমই একটি রহস্যজনক সিরিজ এক্সপ্লেন করব। তো যদি বন্ধুরা আমার ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো সিরিজটি শুরু করা যাক। শুরুতেই আমরা একটি বিমানকে বরফে ঢাকা একটি দুর্গম উপত্যকায় ক্র্যাশ করতে দেখি। সে বিমানে থাকা যাত্রীদের মধ্যে মাত্র কয়েকজন বাদে সবাই মরে যায়। এবার সিন শিফট হয় সুন্দরপুরে। এখানে নিরুপম চন্দ নামে একজন সাংবাদিক একটা রেস্টুরেন্টে খেতে এসেছে। রেস্টুরেন্টের নামটা খুবই অদ্ভুত। সেটা হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। আসলে এই অদ্ভুত নাম এবং অসম্ভব সুস্বাদু খাবারের জন্যই বহুদূর থেকে এখানে সবাই খেতে আসে। নিরুপম মেনু কার্ডে একটি অদ্ভুত খাবারের নাম দেখতে পায়। খাবারটির নাম মুস্কান স্পেশাল মেনু। নিরুপম ওয়েটারের কাছ থেকে জানতে পারে যে মুস্কান জুবেরি হলো এই রেস্টুরেন্টের মালিক এবং তার সাথে খুব ভালো একজন শেফও। কিছু স্পেশাল মেনু তিনি নিজের হাতেই তৈরি করেন। এই মুস্কান স্পেশাল মেনু খেয়ে নিরুপমেরও বেশ ভালোই লাগে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিরুপম উল্টো দিকের একটি চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে তার আতর আলী নামে একটি লোকের সাথে দেখা হয়। আতরের সাথে কথা বলে নিরুপম জানতে পারে যে এই সুন্দরপুরের নারী নক্ষত্র তার সবই জানা। ওরা কথা বলছিল ঠিক তখনই সুন্দরপুরের এমএলএ অসীম কর্মকার ওই রেস্টুরেন্টে আসে। এরপর ওই চায়ের দোকানদার রহমান ভাইয়ের কাছ থেকে নিরুপম জানতে পারে যে আতর আসলে পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে। রহমানও বলে যে এই সুন্দরপুর হলো বাংলাদেশের বর্ডারের একদম কাছে, তাই সবসময় ওপার বাংলা থেকে লোকজন এসে এপার বাংলায় বসবাস করছে। আতর আলীও বাংলাদেশেরই লোক। এবার আমরা দেখি সেই মুস্কান জুবেরিকে এমএলএর সাথে কথা বলতে এবং কিছু বিষয়ে একটু সময় চেয়ে নিতে দেখি এমএলএর থেকে। এমএলএ চলে গেলে বোঝা যায় এতক্ষণ মুস্কান হেসে হেসে কথা বললেও এমএলএ কে মোটেই পছন্দ করে না। দোকান থেকে বেরিয়ে নিরুপম রাস্তায় হাঁটা দিলে আতর নিরুপমকে ডেকে ওর সাথে কথা বলতে শুরু করে। আতর নিরুপমের কাছে তার পরিচয় জানতে চাইলে নিরুপম বলে, আমি মহাকাল নিউজ পেপারের সাংবাদিক, আর এখানে সে এসেছে একটা রেস্টুরেন্ট আর মুস্কান জুবারির উপর একটা আর্টিকেল নিয়ে। এই শুনে আতর বলল, মুস্কান আসলে বাংলাদেশের মেয়ে। বছর কয়েক আগে এখানে এসে একটা রেস্টুরেন্ট খুলে বসেছে। আতর বলল, বেটি পুলিশ নেতা এমএলএ সবাইকে হাত করে রেখেছে। আতর বলে যে ওই রেস্টুরেন্টের একজন কর্মচারীর কাছ থেকে সে জেনেছে মুস্কান ওই খাবারে কিছু মিশিয়ে দেয়, সেই কারণেই ওই খাবারগুলো এত সুস্বাদু। আতরের কথায় মুস্কান কোনো মানুষই নয়, সে একজন ডাইনি। নিরুপম আতরকে বলে যে সে রোজ তাকে 500 টাকা করে দেবে, এর বদলে রেস্টুরেন্ট আর মুস্কানের সমস্ত ইনফরমেশন ওকে দিতে হবে। এই বিষয়টা যেন কেউ না জানতে পারে। আতর বলে, ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। কেউ জিজ্ঞেস করলে বলবো আপনি এখানে জমি নিতে এসেছেন। নিরুপম আতরকে কোন হোটেলে উঠেছে জানিয়ে দিয়ে তার ফোন নাম্বারটা দেয়। রাতে নিরুপম তার ঘরে বসে কাজ করছিল, ঠিক তখনই তাকে ডাকতে আসে আতর আলী। আতর বলে, রমাকান্ত কামার নামে একজন বৃদ্ধ মাস্টার মশাইয়ের কাছে আপনাকে নিয়ে যাব। সে মুস্কানের ব্যাপারে অনেক কিছু জানে। অন্যদিকে মুস্কান তার পরিচালিকা শেফালিকে ডেকে জিজ্ঞেস করলো যে ফালু কাজটা পারবে তো। শেফালি বলল সে ছোটবেলা থেকেই কবর খুঁড়ে বড় হয়েছে, তাই সে কাজটা অবশ্যই পারবে। এদিকে আতর একটি কবরস্থানের মধ্যে দিয়ে সেই লোকটির বাড়ি নিয়ে যায় নিরুপমকে, কিন্তু আচমকায় নিরুপম একটি কবরের মধ্যে পড়ে যায়। আতর নিরুপমকে সেখান থেকে তুলে বলে এটা নিশ্চয়ই ফালুর কাজ। সে একটা অ্যাডভান্স খবর খুঁড়ে রাখে, কারণ সে নাকি আগে থেকেই বুঝে যায় যে এই গ্রামের কেউ মরতে চলেছে। এই কথা শুনে নিরুপমের বেশ অবাক লাগলো। এবার ওরা পৌঁছে যায় সেই বৃদ্ধ মাস্টার মশাইয়ের বাড়ি। তিনি বলতে শুরু করেন 1971 সালের ঘটনা। 1971 সালের যুদ্ধের সময়কালে আমরা দেখি একটি লোক এসে এই রমাকান্ত এবং রাশেদ জুবেরিকে জানায় যে পাকিস্তান মিলিটারি বাংলাদেশের জমিদার বাড়িতে হামলা করেছে। তাই রমাকান্ত যেন রাশেদকে নিয়ে এখন এখান থেকে পালিয়ে যায়। রমাকান্ত বাবু ওদিকে বলেন যে সেই সময় ওপারের জমিদার ছিলেন আলোকনাথ বসু। তার মেয়ে অঞ্জলি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সৈয়দ জুবারি নামে একজন মুসলিম ছেলেকে। তাদেরই সন্তান এই রাশেদ জুবেরি। রাশেদ মাস্টার মশাইয়ের বাড়ি থাকাকালীন পাকিস্তানের মিলিটারিরা এক নিমিষে ওই জমিদার বাড়ির সবাইকে
শেষ করে দিয়েছিল। শুধু বেঁচে রয়ে গিয়েছিল এই রাশেদ। রমাকান্ত রাশেদকে বলে যে আমরা বর্ডারের ওই পারে চলে যাব, মানে পশ্চিমবঙ্গের সুন্দরপুরের যে জমিদার বাড়িতে আছে সেখানে। তবে সেদিন রাশেদ পালাতে পারলেও রমাকান্ত পাকিস্তানি মিলিটারিদের হাতেই ধরা পড়ে যান, যার ফলে তাকে জোর করে মুসলিম ধর্ম গ্রহণ করানো হয়। এর কিছু বছর পরই রমাকান্ত এবারে সুন্দরবনে এসে ওঠেন। যুদ্ধ থেমে গেলে রাশেদ আবার ফিরে যায় ওপারে। এরপর অনেক বছর পর 2006 সালে রমাকান্ত বাবু জানতে পারেন যে রাশেদ জুবেরির ক্যান্সার ধরা পড়েছে। তাই তাকে এপারে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত রাশেদ বাঁচেনি। তার 2 মাস পরই রাশেদের স্ত্রী মুস্কান জুবেরি এখানে চলে আসে। এখানকার সমস্ত সম্পত্তি দেখাশোনা করতে শুরু করে। নিরুপম জিজ্ঞেস করলো রেস্টুরেন্টের নামটা এরকম কেন। রমাকান্ত বাবু বলেন আলোকনাথ বাবুর বাবা ত্রিলোকনাথ বসু ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ের। সেই সময় ত্রিলোকনাথ বসুর বাড়ির একটি অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তখনই রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে যক্ষ্মাতে আচমকা মৃত্যুর কারণে তিনি সেখানে যেতে পারবেন না জানিয়ে একটি চিঠি লিখেছিলেন ত্রিলোকনাথ বাবুকে। এই গল্পটা রাশেদ নিশ্চয়ই কোনোদিন মুস্কান জুবেরিকে বলেছিলেন, তাই হয়তো এই নাম। মুস্কানের রান্না করতে করতে মনে পড়ে যায় তার অতীতের কিছু কথা। মুস্কান তার স্বামী রাশেদ জুবেরিকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল। আসলে সেই সময় রাশেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ওরিয়েন্ট হসপিটালে চিকিৎসারত ছিল। মুস্কান তখন সেই হসপিটালেরই ডক্টর ছিল। ওখানেই তাদের আলাপ। রাশেদ মুস্কানের রান্নার খুবই ভক্ত ছিল। কথা বলতে বলতে মাস্টারমশাইয়ের ঘর থেকে ফিরে আসার সময় সেই কবরস্থানের কিছু মানুষের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। সেই শুনে আতর বলল ভালুর খোঁড়া অ্যাডভান্স কবর আজও মিস হলো না। আতর নিরুপমকে জানায় জমিদার বাড়িতে মুস্কান তার কাজের মেয়ে শেফালি এবং চাকর যাদবকে নিয়ে থাকে। এরপর আতর নিরুপমকে জমিদার বাড়ির গেটের সামনে নিয়ে যায়। বিয়ের সময় ফালু সেখানে চলে এলে ওর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ফালু এবং মুস্কানের সাথে কিসব কথাবার্তা বলতে থাকে। এই দেখে আতর বেশ অবাক হয়। সে বলে এত রাতে ফালুর মুস্কানের সাথে কি দরকার থাকতে পারে। নিরুপম আতরকে জিজ্ঞেস করে সেদিন তুমি মুস্কানকে ডাইনি বলেছিলে কেন। আতর বলল একবার কৌতূহলবশত সে রাত্রেবেলা এই জমিদার বাড়ির ভিতর কি হয় সেটা জানার জন্য একটি গাছে চড়ে বসেছিল। তখন সে দেখেছিল বেলকনিতে দাঁড়িয়ে মুস্কান মানুষের রক্ত খাচ্ছে। আর চোখ দুটো পৈশাচিক। ভয় পেয়ে সেদিন আতর পালিয়ে গিয়েছিল। সবটা শুনে নিরুপম একটা রিপোর্ট লিখতে বসে। এরপর হঠাৎ একটা সাইকেল নিয়ে আবার সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবার আতর যায় ফালুর বাড়িতে। উকি ঝুঁকি দিয়ে বুঝতে পারে ফালু বাড়িতে নেই। অন্ধকারে টর্চ জেলে আতর বাড়ির ভিতরে ঢুকে পড়ে। চারিদিকে খুঁজতে খুঁজতে ফালুর খাটের তলায় সে একটি কঙ্কাল দেখতে পায়। আবার আটকে উঠে আতর। তারপর সেখান থেকে একটি কঙ্কালের হাত নিয়ে চুপি চুপি বেরিয়ে যায় আতর। যাওয়ার পথে সেই চা দোকানদারের সাথে দেখা হয়। দোকানদার বলে কি ব্যাপার তুমি একা, ওদিকে তোমার শহরের বন্ধুটাকেও দেখলাম সাইকেল নিয়ে একাই জমিদার বাড়ির দিকে যেতে। ওদিকে নিরুপম একটি গাছের নিচে সাইকেল দাঁড় করিয়ে পাঁচিল টপকে জমিদার বাড়ির ভিতরে ঢুকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। সে দেখলো মুস্কান হাতে জোরালো টর্চ নিয়ে কোথাও যাচ্ছে। চুপি চুপি তার পিছু নিতে গিয়ে সে দেখলো যে মুস্কান সেই ফালু আর তার চাকর যাদব কিছু একটা মাটি চাপা দিচ্ছিল। নিরুপমের মনে হলো সেটা নিশ্চয়ই কোনো মৃতদেহ। এবার নিরুপম খালের মধ্যে দিয়ে বাইরে যেতে গিয়ে দেখলো সেখানে অনেক কুমির রয়েছে। নিরুপম বুঝতে পারলো সিকিউরিটি পারপাস মুস্কান এই কুমিরগুলো পুষছে, যাতে এখান দিয়ে কেউ ভিতরে ঢুকতে বা বেরোতে না পারে। কিন্তু কেন? এত প্রোটেকশনের কি আছে? কি গোপনীয়তা রয়েছে এ বাড়ির ভিতর? এবার পালাতে গিয়ে ফালুর চোখে পড়ে যায় নিরুপম। যাদব গুলি চালায়। কোনো রকমে জমিদার বাড়ির ভিতর থেকে বেরোলো নিরুপম। দেখলো আতর আসছে সাইকেলটা নিয়ে। সেটাতে চেপেই নিরুপম তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তার বাড়িতে ঘটে যাওয়া ঘটনা মুস্কান পুলিশ অফিসে জানায়। পরদিন সকালে পুলিশ এসে আতরকে ডেকে নিয়ে যায়। অন্যদিকে নিরুপম একজনকে ফোন করে ওরিয়েন্ট হসপিটালে মুস্কান জুবেরির চাকরি করার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। থানায় সুন্দরপুরের ওসি আতরকে জিজ্ঞেস করলো ওই লোকটা কে।
তুমি আজকাল যার সাথে ঘোরাফেরা করছো? আতর বলল, উনি একজন সাংবাদিক, মহাকাল পত্রিকায় কাজ করেন, এখানে জমির খোঁজ করছিলেন। ওসি বলল, তা রাত্রেবেলা তুমি মুস্কান জুবেরির বাড়িতে জমি দেখাচ্ছিলে? আতর বুঝতে পারলো যে ওসি সবটাই জানে, তাই আতর ওসির কাছে ক্ষমা চেয়ে নেয়। ওদিকে নিরুপম রিকশা করে কোথাও যাবার সময় একটা পুলিশের গাড়ি আসে এবং একজন অফিসার সেখান থেকে নেমে নিরুপমের কলার ধরে অকথ্য ভাষায় গালি দিতে দিতে তাকে থানায় নিয়ে যায়। এই মুস্কান এসপি স্যারকে ফোন করে নিরুপমের ব্যাপারে জানতে বলে। একটু পর এসপি স্যার মুস্কানকে সেম কথাই জানায় যে লোকটা মহাকাল অফিসের সাংবাদিক। নিরুপম থানায় এলে আমরা দেখি ওসি সাহেব বেশ গম্ভীরভাবে কথা বলে নিরুপমের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছে। নিরুপম যতই ভালোভাবে ওসির সাথে কথা বলার চেষ্টা করছে, ওসি ততই রেগে যাচ্ছে। ওসি বলল যে মহাকাল অফিসে খোঁজ নিয়ে ও দেখেছে সেখানে নিরুপম চন্দ্র বলে কেউ কাজ করে না। নিরুপম ঠান্ডা মাথায় হেসে বলল, ওই যে আমি হলাম নিরুপম চন্দ্র, আই অ্যাম আ নট জার্নালিস্ট। নিরুপমের এরকম ঠান্ডা ব্যবহারে ওসি মারাত্মক রেগে যায় আর যা না তাই ভাষায় গালাগালি দিতে আরম্ভ করে। নিরুপম আবারও ঠান্ডা গলায় বলে, আমার সাথে এরকম ব্যবহার করলে এবার আপনার পোস্টিং সুন্দরপুরের থেকেও খারাপ জায়গায় হয়ে যাবে। এবার নিরুপম আতর এবং এসআইকে বাইরে যেতে বলে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখি মোহাম্মদ হাসিব বলে একটি ছেলে চারুলতা বলে একটি মহিলার সাথে চ্যাট করছে। তাদের চ্যাট দেখে বোঝা যায় যে তারা কাল দেখা করবে। এই কারণে মোহাম্মদ হাসিব পরদিন অফিসে তার কলিগকে মিথ্যা কথা বলে তার থেকে একটি ট্যাক্সি ড্রাইভারের ফোন নাম্বার নেয়। সিন বর্তমানে ফিরে এলে আমরা দেখি যে নিরুপম ওসির ঘর থেকে বেরিয়ে আতরকে বলে যে তারা আগের মতোই কাজ করবে, ভয়ের কিচ্ছু নেই, আমি সিবিআই এর একজন স্পেশাল অফিসার। আবার সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই যে নিরুপমকে উপর মহলের একজন অফিসার একটা কেসের দায়িত্ব দেয়। কলকাতা পুলিশ এই কেসটা সলভ করতে পারেনি, সেই কারণে এই কেসের ভার এসেছে সিবিআই এর উপর। বাংলাদেশের এক মিনিস্টারের ভাইপো অর্থাৎ মোহাম্মদ হাসিব কয়েক মাস ধরেই নিখোঁজ। মোহাম্মদ হাসিব ছাড়াও শহরে পরপর 5 জন নিখোঁজ হয়ে গেছে। এবার নিরুপম যায় এসপির চেম্বারে। এসপি নিরুপমকে বলে সে নিজের পরিচয়টা গোপন না করলেও পারত। নিরুপম বলে, পরিচয় গোপন না করলে সে কি জানতে পারত যে এই কেসের প্রাইম সাসপেক্ট মুস্কান জুবেরির সাথে এসপি সাহেবের এত ঘনিষ্ঠতা, এত দহরম মহরম। মাথা নিচু করে এসপি নিরুপমের কাছে ক্ষমা চেয়ে নেয়। এসপি জানতে চায় যে মুস্কান কোন কেসের জন্য প্রাইম সাসপেক্ট। তখন নিরুপম বলে, শহর থেকে পরপর কয়েকজন নিখোঁজ হয়ে গেছে। নিরুপম এই কেসটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সেটা হলো কিছু নম্বর আর আরেকটি ইন্টারেস্টিং আইডি। মনে করা হচ্ছে যে তার সাথেই মোহাম্মদ হাসিব শেষ দেখা করতে গিয়েছিল। ড্রাইভারের সাথে কথা বলে নিরুপম। সেই ড্রাইভারদের মধ্যে একজন বলল যে সে মোহাম্মদ হাসিবকে আনোয়াসার একটি অফিস থেকে রিসিভ করেছিল আর সুন্দরপুরের একটি রেস্টুরেন্টে ড্রপ করেছিল। এই ঘটনাটা তার স্পেশালি মনে আছে ওই রেস্টুরেন্টের অদ্ভুত নামের কারণে। নিরুপম এসপিকে জিজ্ঞেস করে যে ওরিয়েন্ট হসপিটাল থেকে ডক্টর ইন্দ্রায়ুধ মুস্কানের সাথে দেখা করতে আসে। এসপি বলে, হ্যাঁ আসে। অন্যদিকে ফালু আবার একটা কবর খুঁড়তে থাকে। তখন আতর সেখানে এসে ফালুকে বলল যে তোর অ্যাডভান্স কবর খোঁড়ার রহস্যটা খুব শীঘ্রই উন্মোচন হবে আর সবাই এটাও জানবে যে তোর সাথে মুস্কানের কিসের এত দহরম মহরম। কঙ্কালের হাতটা দেখিয়ে আতর বলল যে সব জেনে গেছে। এটা জেনে ফালু প্রচন্ড রেগে গিয়ে সেই কঙ্কালের হাতটা আতরের থেকে ছিনিয়ে নিয়ে আতরের মাথায় জোরে আঘাত করলো। আতর অজ্ঞান হয়ে সেই কবরের মধ্যেই পড়ে গেল। তখন ফালু তাকে মাটি চাপা দিয়ে দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। এদিকে নিরুপম মুস্কানের কেসের ব্যাপারে আলোচনা করতে তার অভিজ্ঞ সিনিয়র খরাজ খাসনাবিসের কাছে এসেছে। নিরুপমের কাছ থেকে সব শুনে খরাজবাবু বললেন, ফালুর ব্যাপারে বারবার খোঁজ নাও। ফালু যে অ্যাডভান্স কবরগুলো খুঁড়ে তার পাশে আর কোনো কবর আছে কিনা দেখো, আর তাদের মধ্যে দূরত্বটা কত সেটাও দেখে নিও। এরপর নিরুপম একটা কাজ করতে খরাজবাবুকে বারবার রিকোয়েস্ট করে, কিন্তু সেই কাজটা কি সেটা আমরা পরে জানতে পারবো। ওদিকে ফালু আতরকে মাটি চাপা দিয়ে তার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে গিয়ে একটি গাছতলায় আশ্রয় নেয়। এবার আমরা ফালুর অতীতটা জানতে পারি।
ফালু একটি মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু যেহেতু ফালু শুধুমাত্র মৃত ব্যক্তিদের কবর খুঁড়ত, তাই তাই তার কাছে টাকা পয়সা তেমন কিছু ছিল না। তখন ফালুর মাথায় এই কঙ্কাল বিজনেসের আইডিয়াটা দেয় ওই মেয়েটি। বলে এতে অনেক লাভ। ভালো মৃত ব্যক্তিদের কবরের পাশে আরেকটা কবর খুঁড়ে ভিতরে ভিতরে সুড়ঙ্গ করে মৃত ব্যক্তিদের কঙ্কালগুলো চুরি করে পাচার করে। এটাই ফালুর অ্যাডভান্স কবর খোঁড়ার রহস্য। এই ব্যাপারটা আন্দাজ করে খরাজবাবু নিরুপমকে ফালুর ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন। নিরুপম কলকাতার থেকে ফিরে আতরের খোঁজ করতে থাকে এবং সেই মাস্টার মশাইয়ের কাছ থেকে জানতে পারে যে আতর ওই কবরস্থানের দিকেই গেছে। নিরুপম সেখানে গিয়ে দেখে যে একজন মৃত ব্যক্তির আত্মীয়রা ফালুর জন্য অপেক্ষা করছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। এইসব শুনে নিরুপম একটা কবরের কাছে যায়। নিরুপমের মনে হয় যেন খুব তাড়াহুড়োই এই কবরটি দেওয়া হয়েছে। একটু ভালো করে দেখতেই নিরুপম দেখলো সেখানে আতরের মোবাইলটি পড়ে রয়েছে। তৎক্ষণাৎ মাটি খুঁড়ে আতরকে উদ্ধার করা হয়। ভাগ্যক্রমে আতর সেদিন বেঁচে যায়। এবার দুজন পুলিশ মোতায়েন করা হয় মুস্কানের বাড়ির গেটের সামনে। সেদিন রাতেই মুস্কান জুবেরি নিরুপমকে ফোন করে তার বাড়ি ইনভাইট করে। বলে সরাসরি কথা হবে। নিরুপম চলে আসে মুস্কানের সাথে দেখা করার জন্য। মুস্কান জিজ্ঞেস করে যে পুলিশের হঠাৎ করে তার পিছনে লাগার কারণটা কি। নিরুপম তখন মুস্কানের সামনেই তার অতীতটা মেলে ধরে। নিরুপম বলে আপনি আমেরিকায় থাকতেন, তারপর সেখান থেকে ফিরে এসে ওরিয়েন্ট হসপিটালে ডক্টর হিসেবে জয়েন করেন, যেখানে ক্যান্সারের পেশেন্ট হিসেবে আসে রাশেদ জুবেরি। যেহেতু তার আর কেউ ছিল না, তাই রাশেদ 3 মাস এখানেই ভর্তি ছিল, আর রাশেদের দেখভাল করার কাজ ছিল মুস্কানের। এভাবেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। রাশেদ বুঝতে পেরেছিল যে সে আর বেশি দিন বাঁচবে না, তাই মুস্কানকে বিয়ের প্রপোজাল দেয় রাশেদ। এরপর দুজনে ঢাকাতে এসে রেজিস্ট্রি করে বিয়ে করে নেয়। বিয়ের 4 মাস পরই রাশেদ মারা যায়। ফলে রাশেদের বিশাল সম্পত্তির মালিক হয় মুস্কান জুবেরি। নিরুপম মুস্কানকে জিজ্ঞেস করে যে সে ওরেন্ট হসপিটালে চাকরিটা ছাড়লো কেন। মুস্কান বলল রাশেদের ভীষণ ইচ্ছা ছিল যে একটি রেস্টুরেন্ট আমি খুলি, কারণ আমার হাতের রান্না সে খুবই ভালোবাসতো, আর মুস্কান রান্না দিয়ে অনেক কিছুই এক্সপেরিমেন্ট করতে চায়। তাই সে চাকরি ছেড়ে দিয়ে এই সুন্দরপুরে এসে এই রেস্টুরেন্টটা খুলে বসে। নিরুপম হেসে বলে যে কুমিরগুলো পোষার কারণটা কি। মুস্কান বলল এটা তার একটা হবি, রপ্তানি করারও ইচ্ছে আছে। সেদিন রাতে মাটি চাপা দেওয়ার ব্যাপারটা জানতে চাইলে মুস্কান বলল যে প্রাকৃতিক উপায়ে লাল আঙ্গুর মাটি চাপা দিয়ে ফার্মেন্ট করে সে রেড ওয়াইন তৈরি করে তার রান্নার কাজে ব্যবহার করার জন্য। সেদিন ওটাই করা হচ্ছিল। নিরুপম বলল আপনি যখন এত ক্যাজুয়াল জীবনযাপন করেন, তাহলে এত প্রোটেকশনের দরকার পড়ে কেন? জায়গায় জায়গায় ক্যামেরা, পুকুরে কুমির, দারোয়ানের হাতে রাইফেল, ব্যাপারটা একটু রহস্যজনক নয় কি? ওদিকে আমরা দেখি যে খরাজবাবু ওরেন্ট হসপিটালের ডক্টর ইন্দ্রায়ুধ সেনের সাথে দেখা করতে গেছে। খরাজবাবু ডক্টর সেনকে ভয় দেখিয়ে বলেন যে তার এবং মুস্কানের কানেকশনটা কি বিষয়ে সেটা তিনি জেনে গেছেন, এবং ডক্টর যদি বাকি সবটা না বলেন তাহলে নিরুপম সবটা জেনে সব ওপেন করে দেবে। তাহলে ডক্টর সেন এবং তার হসপিটালের এতদিনের রেপুটেশন কোথায় যাবে বুঝতে পারছেন। অন্যদিকে মুস্কান নিরুপমকে বারবার চা কফি অফার করলেও নিরুপম কিছুই নেয় না। মুস্কান বলে আমার এখানে অনেকেই খেতে আসে, তারপর তারা নিখোঁজ হলে কি আমি দায়ী? নিরুপম বলল আমি কি বলেছি সবাই এখান থেকেই নিখোঁজ হয়েছে? অর্থাৎ নিজের কথার জালে মুস্কান নিজেই ফেঁসে যায়। এবার নিরুপম বলে মোহাম্মদ হাসিবের সেই গার্লফ্রেন্ড চারুলতার আইডি চেক করে আমরা জানতে পেরেছি তার লোকেশন এই সুন্দরপুর। এই বিষয়ে আপনি কি বলবেন? মুস্কান বলে আপনি যা যা গল্প বলে যাচ্ছেন তার কি কোনো প্রমাণ আছে? নিরুপম বলল সেটা খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, কারণ তার সিনিয়র অফিসার খরাজ খাসনবিস গেছেন ওরিয়েন্টের ডক্টর ইন্দ্রাউদ সেনের সঙ্গে কথা বলতে। নিরুপম বলল আপনি চাকরি ছাড়ার আগে ওরিয়েন্ট হসপিটালে অর্গ্যান পাচারের একটা স্ক্যান্ডাল ঘটেছিল, যে খবরটা হসপিটাল অথরিটি চাপা দেওয়ার চেষ্টা করলেও চাপা পড়েনি। মুস্কান বলল হয়েছিল, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারেনি। নিরুপম বলল হ্যাঁ, আর তার পরপরই আপনি চাকরি ছেড়ে দেন। মুস্কান বলল এসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে আমি মিসিং ব্যক্তিগুলোকে মেরে তাদের কঙ্কাল পাচার করছি? নিরুপম বলল আমাদের ধারণাটা তাই।
কিন্তু এবার আপনি বলুন তো আসল সত্যিটা। মুস্কান বলল যে সে সব সত্যিটাই বলবে, কিন্তু সেটা শোনার বা সহ্য করার ক্ষমতা আপনার আছে কি? মুস্কান এবার তার একটি অ্যালবাম বের করে সেটা নিরুপমের হাতে দেয় আর বলে যে সে তার কলেজের ফাইনাল ইয়ারে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যায় ল্যাটিন আমেরিকায়। এই অ্যালবাম দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন। অ্যালবামটা অনেক পুরনো হওয়ার কারণে পাতাগুলো উল্টানো যাচ্ছিল না। তাই নিরুপম তার মুখের লালা দিয়ে উল্টে দেখতে থাকলো পাতাগুলো। মুস্কান আবার বলতে শুরু করলো, সে ভ্যাকেশন থেকে ফেরার সময় খারাপ আবহাওয়ার কারণে তাদের প্লেন ক্র্যাশ করেছিল এন্ডিস পর্বতের উপরে। মুস্কান বলে ওই ঘটনায় প্রায় সব যাত্রীই মারা গিয়েছিল। অন্যদিকে খরাজবাবুকেও এই একই ঘটনার কথা বলতে থাকে ইন্দ্রায়ুধ সেন। যাই হোক, এই দুর্ঘটনায় তারা হাতে গোনা কয়েকজন মাত্রই বেঁচে ছিল। কিন্তু ওই দুর্গম অঞ্চলে বেঁচে থাকাটা তো খুবই কষ্টের। তারা একে অপরকে সাহস জুগিয়ে অপেক্ষা করছিল যদি কোনো রেস্কিউ টিম আসে তাদের উদ্ধার করতে। প্রথম কদিন তারা মৃত ব্যক্তিদের খাবার আর জল খেয়েই কাটিয়ে দেয়। এভাবে কেটে যায় 1 সপ্তাহ। তবুও কোনো রেস্কিউ টিম আসে না। ধীরে ধীরে তারা বুঝতে পারে খিদের যন্ত্রণা কতটা ভয়ানক। আর ওরা এটাও বুঝতে পারে যে ওরাও ধীরে ধীরে মারা যাবে। এর 6 দিন পরে তাদের মধ্যে 3 জন মারা যায়। মুস্কান নিরুপমকে বলে সবাই যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তখন ওদের মধ্যে একজন বলেছিল যে তারা এখনো বেঁচে থাকতে পারে আর তাদের খাবার উপযোগী জিনিস এখনো রয়েছে। লোকটি বলে যে তারা মৃত যাত্রীদের মাংস খেয়ে বেঁচে থাকতে পারে। ওই লোকটির কথা শুনে প্রথমে সবাই রেগে গেলেও পরে বুঝতে পারে যে এছাড়া আর কোনোই উপায় নেই। ওদের মধ্যে মুস্কান যেহেতু মেডিকেল স্টুডেন্ট, তাই তার উপরেই দায়িত্ব এসে পড়ল মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়ার উপযোগী সেগুলো কেটে বের করে দিতে। দিনের পর দিন তারা সেসব খেয়ে বেঁচেছিল। এভাবেই কেটে গেল 1 মাস। তারা প্রায় নরখাদকে পরিণত হয়ে গিয়েছিল। মৃত মানুষের কাটা অংশগুলো তারা বরফের ভিতর ঢুকিয়ে রাখত যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। এরকম প্লেনের ভিতরে থাকা সমস্ত মৃতদেহ একদিন শেষ হয়ে গেল। আবার শুরু হলো খিদের যন্ত্রণা। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা আহত মানুষগুলো মরে যাচ্ছিল আর তারাই হয়ে উঠছিল বাকিদের পরবর্তী লাঞ্চ এবং ডিনার। মুস্কান যখন এই কথাগুলো নিরুপমকে বলছিল তখন নিরুপমের শরীরটা বেশ খারাপ হতে শুরু করে। মুস্কান বলতে থাকে, এভাবেই 2 মাস কেটে যায়। তখন তাদের মধ্যে মাত্র 9 জন বেঁচে ছিল। এবার তারা খাবারের জন্য একে অপরকে মেরে ফেলার জন্যও প্রস্তুত ছিল। কেউ কাউকে আর বিশ্বাস করতো না। ওরা কেউ ঘুমোতো না, কারণ যে কেউ যে কাউকে যে কোনো সময় মেরে খেয়ে ফেলতে পারে। এর 4 মাস পর সেখানে তাদের উদ্ধারের জন্য একটা প্লেন আসে আর তারা 7 জন সেখান থেকে বেঁচে ফিরতে পারে। ওদিকে খরাজবাবু ইন্দ্রায়ুধের সাথে কথা সেরে ফিরে আসছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট বলল যে স্যার এই ঘটনাটা তো 1992 সালে। তাহলে তো মুস্কানের বয়স এখন 71 কি 72 হওয়ার কথা। কিন্তু নিরুপম তো বলেছিল যে মুস্কানের বয়স ম্যাক্সিমাম 30 থেকে 35। ওদিকে আমরা দেখি হঠাৎ করে নিরুপম প্যারালাইজড হয়ে যাচ্ছে। নিরুপম আর ঠিকঠাক করে কথাও বলতে পারছিল না। মুস্কান বলল, আমি একজন নরখাদক। আর হ্যাঁ, যে লোকগুলো মিসিং আমি তাদের খেয়ে ফেলেছি। তবে সবটা নয়, বিশেষ কিছু অঙ্গ। যেমন আমি আপনাকেও পুরোটা খাবো না। বাকি আমি আমার রেস্টুরেন্টে রান্না করে অন্যদের খাওয়াবো। যারা এই রেস্টুরেন্টে খেতে এসেছে তারা সবাই এই মাংসের স্বাদ পেয়েছে। ওদিকে খরাজবাবু নিরুপমকে ফোন করে, কিন্তু নিরুপম সেই ফোনটা তুলতে পারে না। তখন খরাজবাবু সুন্দরপুরের এসপিকে ফোন করে জমিদার বাড়িতে যেতে বলে পুরো পুলিশ ফোর্সের সাথে। খরাজবাবু আবার যায় ইন্দ্রায়ুধ সেনের কাছে মুস্কানের বয়স এত কম কিভাবে সেটা জানার জন্য। তখন ডক্টর সেন জানায় যে সে মানুষের কোনো একটা বিশেষ অঙ্গ কেটে খেয়েই বেঁচে ছিল এতদিন, এবং সেই কারণেই তার শারীরিক পরিবর্তন অনেক কম হয়ে গিয়েছিল। কিন্তু সেই নির্দিষ্ট অঙ্গটি কি সেটি মুস্কান কাউকেই বলেনি। ওই লোকটি যদি মুস্কানের সাথে থেকে থাকে তাহলে হয় ও নিরুপমকে মেরে ফেলবে, তাহলে নিজেকেই শেষ করে দেবে। ধরাও কিছুতেই দেবে না। মুস্কান শেফালিকে ডেকে বলল যে ফালুকে উপরে পাঠিয়ে দাও। ততক্ষণে জমিদার বাড়ির বাইরে পুলিশ ফোর্স চলে এসেছে। কিন্তু বাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়। বাড়ির দারোয়ান নিচে থাকার জন্য তাকে ধরে পুলিশ নিয়ে আসে।
কিন্তু যাদব বারবার ভিতরে যেতে চাইছিল। সেই সময় বাড়ির ভিতর থেকে একজন মহিলা অর্ধদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তাকে দেখে চেনাই যাচ্ছিল না যে সে মুস্কান না শেফালি। তাই তাকে পুলিশের গাড়িতে হসপিটালে পাঠানো হয়। সেই সময় হঠাৎ করে যাদব পুলিশের হাত থেকে বেরিয়ে বাড়ির ভিতর থেকে শেফালিকে নিয়ে আসে। তখন ওসি আর এসপি বুঝতে পারে যে মেয়েটিকে ওরা হসপিটালে পাঠালো সেই আসলে মুস্কান জুবেরি। অন্যদিকে মুস্কান পুলিশটির মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজে গাড়িটি ড্রাইভ করছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে সে কিভাবে শেফালির মেকআপ নিয়ে সমস্ত লুকিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেল। এদিকে কোনোভাবে আগুন নেভানো হয় আর এক জায়গায় নিরুপমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পেল। এই ঘটনার কিছুদিন পর নিরুপম একটু সুস্থ হলে খরাজবাবু তার বাড়িতে যায় এবং জিজ্ঞেস করেন, তুমি সেদিন কিছু খেয়েছিলে? নিরুপম বলল, কই না তো। তখন এই অ্যালবামের কথাটা নিরুপম খরাজবাবুকে বলল। খরাজবাবু বললেন, নিশ্চয়ই সেই অ্যালবামের পাতাতেই মুস্কান ওই ড্রাগসটা মিশিয়েছিল, যেটা তোমার শরীরে পাওয়া গেছে। পরের সিনে আমরা দেখি সুন্দরপুরের এমএলএকেও মুস্কান মেরে ফেলল। বলল, তোমার মাংস আমি খাবো না, আমি বিষাক্ত মাংস খাই না। খরাজবাবুর অ্যাসিস্ট্যান্ট যাদব নিরুপমকে বলল, এমএলএর মৃত্যুর পিছনেও নিশ্চয়ই মুস্কানেরই হাত আছে। ওদিকে আমরা দেখি রমাকান্তবাবুকে মুস্কান তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে। মুস্কানের ইচ্ছা রমাকান্তবাবু যেন রবীন্দ্রনাথের নামে একটা লাইব্রেরি খোলেন, কারণ বইয়ের থেকে ভালো খাবার আর কিচ্ছু নেই। ওদিকে নিরুপমের কাছে একটা ছোট্ট গিফট আসে, একটা পেন ড্রাইভ। সেটাতে ছিল একটা অডিও ক্লিপ। সেখানে নিরুপম শুনতে পাই মুস্কান বলছে, আশা করি আপনি ভালো আছেন, ভবিষ্যতে পারলে একদিন আপনাকে রান্না করে খাওয়াবো। হাজার চেষ্টা করেও মুস্কান জুবেরি অধরাই থেকে যায়। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।